হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি পার্থপ্রতিম সরকার এবং তোমরা এখন রয়েছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের জন্য, যেখানে আমি পড়াবো ফ্রান্সিস বেকনের অফ স্টাডিজ নামক প্রবন্ধটি। এর আগের টিউটোরিয়ালে আমরা ফ্রান্সিস বেকন সম্পর্কে যাবতীয় ইনফরমেশন নিয়ে নিয়েছি। ফ্রান্সিস বেকন কে ছিলেন, তিনি কী ধরনের লেখা লিখতেন এবং তার লেখার কি বিশেষ কোয়ালিটিস রয়েছে, অর্থাৎ বেকন অ্যাজ অ্যান এসেইস্ট, সেই সম্পর্কে ইনফরমেশন আমরা নিয়ে নিয়েছি। আজকে আমরা সোজাসুজি বেকনের সেই বিখ্যাত এসে অফ স্টাডিজ সেটা শুরু করব। ওকে, চলো অফ স্টাডিজ শুরু করি। স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর এবিলিটি। অধ্যয়ন আনন্দ দেয়, অলঙ্কার হিসাবে শোভাবর্ধন করে এবং দক্ষতা বাড়ায়। দ্য ভেরি ফার্স্ট সেন্টেন্স অফ দিস এসে ইজ প্রবেটিক। এই প্রথম সেন্টেন্সটাই একটা প্রবেটিক সেন্টেন্স, অর্থাৎ বেকন একটা কথা তিনি প্রব করছেন, তিনি আমাদের সামনে উত্থাপন করছেন এবং সেই যে কথাটা তিনি উত্থাপন করছেন তারপরে তিনি সেই কথাটাকে বিশ্লেষণ করবেন, কিন্তু তিনি একটা কথাকে উত্থাপন করছেন। সো দ্য ভেরি ফার্স্ট সেন্টেন্স ইজ প্রবেটিক। তিনি একটা পয়েন্ট আমাদের সামনে তুলে দিচ্ছেন। স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর এবিলিটি। তিনি প্রথম সেন্টেন্সেই এই অধ্যয়ন বা স্টাডিজের কি কাজ আছে বা স্টাডি বা অধ্যয়ন আমাদের জীবনে কি তাৎপর্য বহন করে খুব সুন্দরভাবে সংক্ষেপে তিনি আমাদেরকে বলে দিলেন। তিনি কি বললেন? স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, অধ্যয়ন আনন্দ দেয়। ফর অর্নামেন্ট, এটাকে আমরা অলঙ্কার হিসেবে, মানে অধ্যয়নকে আমরা অলঙ্কার হিসেবেও ব্যবহার করি। অ্যান্ড ফর এবিলিটি, এবং এই অধ্যয়ন আমাদের দক্ষতা বৃদ্ধি করে। So the very first sentence is very witty, very pragmatic, very rational, মানে একদম বাস্তবসম্মত কথা এবং খুব সংক্ষিপ্ত। ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট, এটা বেকন এখানে মেনটেন করছেন। অ্যান্ড দ্য ভেরি অ্যাপ্রোচ ইজ প্রবেটিক। তিনি একটা কথাকে উত্থাপন করলেন এবং সেই কথাটাকে তিনি এরপরে বিশ্লেষণ করবেন। এটাই হচ্ছে বেকনের সবথেকে বড় ক্ষমতা। খুব নৈবেক্তিকভাবে তিনি কোনো পয়েন্টকে ফরওয়ার্ড করেন এবং সেই পয়েন্টটাকে তিনি ক্ল্যারিফাই করেন। ওকে, এই যে প্রথম সেন্টেন্সটা, এটাকে আমরা কিন্তু প্রভার্ব রূপে হামেশাই ব্যবহার করি, মানে স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর এবিলিটি। এই কথাটা আমরা হামেশাই ব্যবহার করি উইদাউট নোয়িং দ্য ফ্যাক্ট দ্যাট দিস ইজ অ্যাকচুয়ালি এ লাইন ফ্রম বেকনস অফ স্টাডিজ। এরপরে চলো এই প্রথম লাইনটাকে একটুখানি আলোচনা করে নিই। স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, অধ্যয়ন আনন্দ দেয়। কিসের আনন্দ দেয়? আমরা যখন, পরের লাইনে সেটা বেকন বিশ্লেষণ করেছেন, যে আমরা যখন একাকী কোথাও বসে থাকি বা অবসর সময় কাটাই, অবসর সময়ে আমরা যদি বই পড়ি, সেই অবসর সময়টা আমাদের খুব সুন্দর কাটবে। অবসর সময়ে পড়া আমাদেরকে আনন্দ দেয়। ফর অর্নামেন্ট, ফর অর্নামেন্ট মানে হচ্ছে অলঙ্কার হিসাবে আমরা স্টাডিকে ব্যবহার করি। আমরা অলঙ্কার হিসেবে কীভাবে স্টাডিকে ব্যবহার করব সেটা পরে বেকন বলেছেন। কীভাবে ব্যবহার করব? আমরা যখন বিভিন্ন রকম কথাবার্তা বলি, তার মধ্যে বিভিন্ন রকম পড়াশুনোর বিভিন্ন রেফারেন্স আমরা যদি পুট করি, আমাদের কথাবার্তা অনেক ঝকঝকে হবে, আমাদের যেন সেই কথাবার্তার মধ্যে অলঙ্কার যুক্ত হবে। অ্যান্ড ফর এবিলিটি, পড়াশুনো দক্ষতা বাড়ায়। পড়াশুনো কীভাবে দক্ষতা বাড়ায়? পড়াশুনো আমাদের রিজনিং ক্যাপাবিলিটিকে বাড়ায়। আমাদের মধ্যে যুক্তিবোধকে পড়াশুনো বাড়িয়ে তোলে। কোন জিনিসটা খারাপ, কোন জিনিসটা ভালো, এই পার্থক্যটা আমরা খুব সহজেই বুঝতে পারি। সেই জন্যই স্টাডিজ ডিলাইট রূপে, অর্নামেন্ট রূপে এবং এবিলিটি রূপে, তিনটে রূপেই স্টাডিকে বা অধ্যয়নকে ব্যবহার করা যায়। এটাকে তিনি দেখো কীভাবে তিনি বিস্তৃত করছেন। মানে একটা জিনিস তিনি পুট ফরওয়ার্ড করলেন, প্রুভ করলেন, এবার সেটাকেই তিনি বিশ্লেষণ করবেন। দেয়ার চিফ ইউজ ফর ডিলাইট ইজ ইন প্রাইভেটনেস অ্যান্ড রিটায়ারিং। যেটা বললাম যে ডিলাইট বা আনন্দ কখন পড়াশুনো দেবে? ইন প্রাইভেটনেস অ্যান্ড রিটায়ারিং, যখন আমরা কোথাও একাকী থাকবো বা অবসরকালে, অবসর সময়ে যখন আমরা বই পড়বো, তখন আমাদের মধ্যে একটা আনন্দ হবে, আমরা একটা সাথী পাবো। পড়াশুনো বা বই হচ্ছে আমাদের সবথেকে ঘনিষ্ঠ সঙ্গী, আমাদেরকে আনন্দ দেয়। ফর অর্নামেন্ট ইজ ইন ডিসকোর্স, আর অলঙ্কার রূপে আমরা কখন এই অধ্যয়নকে ব্যবহার করি? যখন ইজ ইন ডিসকোর্স, যখন আমরা কথাবার্তা বলি, লোকজনের সঙ্গে কথাবার্তা বলি, তখন আমাদের কথাবার্তা, মানে পড়াশুনো করা থাকলে আমাদের কথাবার্তার যে আমরা যে বিষয়ে কথাবার্তা বলবো তার মধ্যে আমাদের পড়াশুনোটা ফুটে ওঠে।
যখন আমরা কারোর সঙ্গে কোনো আলাপ আলোচনা করি, কথাবার্তা বলি, তখন আমাদের এই জ্ঞান সেই কথাবার্তার মাধ্যমেই প্রকাশিত হয়। এইটাই হচ্ছে অর্নামেন্ট। এডুকেশন অ্যাজ অ্যান অর্নামেন্ট আমরা এভাবে ব্যবহার করতে পারি। অ্যান্ড ফর এবিলিটি, সেটা কি বলছেন? অ্যান্ড ফর এবিলিটি ইজ ইন দ্য জাজমেন্ট অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস। এবং দক্ষতা হিসাবে কীভাবে আমরা পড়াশোনাকে ব্যবহার করতে পারি? ইজ ইন দ্য জাজমেন্ট অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস। একে আমরা বিচার বিশ্লেষণ এবং কার্য সম্পন্ন করার দক্ষতা হিসাবে ব্যবহার করতে পারি। যদি আমার পড়াশুনো বা অধ্যয়নের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি পায়, তাহলে আমার বিচার বিশ্লেষণ করার ক্ষমতা, মানে কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা রাইট কোনটা রং, সেটা আমি বিচার বিশ্লেষণ করতে পারবো। এবং আমার কার্য সম্পাদন, আমি কাজটাকে খুব সূক্ষ্মভাবে সুন্দরভাবে করে উঠতে পারবো। এইভাবে আমার অধ্যয়ন আমাদের দক্ষতা বৃদ্ধি। এক্সপার্ট ম্যান ক্যান এক্সিকিউট অ্যান্ড পারহ্যাপস জাজ অফ পার্টিকুলার্স ওয়ান বাই ওয়ান, বাট দ্য জেনারেল কাউন্সিলস অ্যান্ড দ্য প্লটস অ্যান্ড মার্সেলিং অফ অ্যাফেয়ার্স কাম বেস্ট ফ্রম দোজ হু আর লার্নেড। এরপরে তিনি ওইটাকেই আরও বেশি ইলাবোরেট করছেন। তিনি কি বলছেন? ফর এক্সপার্ট ম্যান ক্যান এক্সিকিউট, দক্ষ লোক কোনো কাজকে খুব সহজেই সমাধান করতে পারে। ফর এক্সপার্ট ম্যান ক্যান এক্সিকিউট অ্যান্ড পারহ্যাপস জাজ অফ পার্টিকুলার্স, এবং সেটাকে বিচার বিশ্লেষণও করতে পারে। কোনো কাজকে দক্ষ লোক কোনো কাজ খুব সহজেই বিচার বিশ্লেষণ করতে পারে এবং সেই কাজটাকে সম্পন্নও করতে পারে। ঠিক আছে? ওয়ান বাই ওয়ান, বাট দ্য জেনারেল কাউন্সিলস অ্যান্ড দ্য প্লটস অ্যান্ড মার্সেলিং অফ অ্যাফেয়ার্স কাম বেস্ট ফ্রম দোজ দ্যাট আর লার্নেড। কিন্তু যখন তুমি কোনো সাধারণ পরামর্শ বা কাজের পরিকল্পনা থেকে কাজ সম্পাদন করা সবটাই করবে, তখন তোমার অবশ্যই জ্ঞানের দরকার হবে। যারা দীর্ঘদিন ধরে একটা কাজ করতে করতে দক্ষ, মানে তাদের অধ্যয়ন ছাড়াও যদি তাদের বাই বার্থ কোনো দক্ষতা থাকে, সেই দক্ষ লোকেরা অনেক কাজই সুচারুরূপে করতে পারে। কিন্তু সেই কাজটাকে একটা নিখুঁত প্ল্যানিংয়ের সাহায্যে, সেই কাজটাকে প্রত্যেকটা জিনিসকে নিখুঁতভাবে বুঝে খুব সুন্দরভাবে, মানে কাজটা শুরু থেকে শেষ পর্যন্ত নিখুঁতভাবে সম্পাদন একমাত্র অধ্যয়ন করা লোক বা লার্নেড পার্সনের পক্ষেই করা সম্ভব, যার সেই বিষয় সম্পর্কে পড়াশুনো আছে, সেই কোনো বিষয়ের কার্যকরণ সম্পর্ক খুঁজে বের করে বিষয়টার প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে সে এক্সিকিউট করতে পারবে, সেই বিষয়টাকে সে উত্থাপন করে সেই বিষয়টাকে সম্পন্ন করতে পারবে। এমনি লোক আচমকা একদিন দুদিন করে ফেলতে পারে, কিন্তু যে লার্নেড সে এটাকে রেগুলার ওয়েজে করতে পারবে। কাজেই পড়াশুনোটা করা অত্যন্ত দরকার। একটু আগেই আমরা বলছিলাম যে বেকনের যেটা স্টাইলের সব থেকে বড় পয়েন্ট হচ্ছে যে ইউজ অফ অ্যান্টিথিসিস অর অপোজিট। বেকন প্রত্যেকটা পয়েন্টকে তিনি প্রুভ করতেন, তিনি পুট ফরওয়ার্ড করতেন, তিনি বলতেন এবং সেই পয়েন্টটাকে তিনি তার খারাপ দিক এবং ভালো দিক উভয় দিককেই তিনি তার পাঠকদের সামনে তুলে ধরতেন। এটা একজন লেখকের সব থেকে বড় গুণ এবং সেই গুণটা বেকনের ছিল। তিনি এইমাত্র দ্য ইউজফুলনেস অফ স্টাডিজ তিনি সেটা বললেন। স্টাডিজের গুণাবলী, অধ্যয়ন আমাদের মধ্যে কী কী জিনিসপত্র এনে দেয়, আমরা অধ্যয়নের মাধ্যমে কী সুবিধা পেতে পারি সেটা তিনি বললেন। এরপরে অধ্যয়ন আবার কীভাবে মানুষের অনেক কিছুকে খারাপ করে সেই কথাটাও কিন্তু তিনি বলছেন। এই ইউজ অফ অ্যান্টিথিসিস এটা হচ্ছে বেকনের লিটারারি স্টাইলের একটা অন্যতম প্রধান ট্রেড বা গুণাবলী। কি বলছেন তিনি? টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ, টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট ইজ অ্যাফেকশন, and to make judgment wholly by their rules is the humor of a scholar. To spend too much time in studies is sloth. বইপত্র নিয়ে সারাদিন বসে থাকা সেটা হচ্ছে অলসতা। মানে অনেকেই আছে যারা বই নিয়ে সারাদিন ধরে বসে থাকে, যারা সারাদিন ধরে পড়ে, এটা আদপে সেটা কোনো পড়াশুনো না, ওটা হচ্ছে অলসতা। স্টাডিজ, বেকন আমরা আগেই বলছিলাম তিনি খুব প্র্যাকটিক্যাল মানুষ, প্র্যাকটিক্যাল অ্যান্ড প্র্যাগমেটিক। তিনি জানেন যে তার কথা হচ্ছে প্রত্যেকটা জিনিস আমাদের জীবনে দরকার আমাদের কিছু প্রয়োজনীয়তা মেটাবার জন্য। প্রত্যেকটা জিনিসের কিছু প্রয়োজনীয়তা আছে, অপ্রয়োজনীয় জিনিসকে ইন্ডালজ করার মতো টাইম বেকনের নেই। মানে কোনো জিনিসের যেটা দরকার নাই সেটা নিয়ে ভাবার মতো বা সেটার পেছনে সময় নষ্ট করার মতো বেকনের সময় নাই, এবং সেই অ্যাটিটিউডটাই তিনি আমাদের মধ্যেও গ্রো করার চেষ্টা করছেন। টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ। সারাদিন ধরে বই নিয়ে বসে আছি আদৌ কিছু পড়াশুনো করছি না, সেটা হচ্ছে স্লথ, সেটা হচ্ছে আলস্য। ওকে, টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট ইজ অ্যাফেকশান। আর সব কিছুতেই এই বিভিন্ন মানে কথায় কথায় জ্ঞান ফলানো মানে
বিভিন্ন রকম কোটেশানকে ইউজ করা, মানে প্রতিটা কথা বলতে যাচ্ছি একটা করে কোটেশান দিচ্ছে, জানিস তো ওই কোটেশানটা এখানে দিলে ভালো হতো, ওই কোটেশানটা দিলে ভালো হতো, মানে একটা করে কথা বলছি আর একটা করে কোটেশান দিচ্ছি। এটা হচ্ছে জ্ঞান দেখানো। এটাকে বেকন বলছেন ইজ অ্যাফেকশন, মানে এটা মানুষ নিজেকে খুব ভালোবাসে তো, আর এই নিজের কথাবার্তাকেও খুব ভালোবাসে, আর এই সমস্ত জ্ঞানের কথার মাধ্যমে নিজেকে সমাজে সে জাহির করতে চায়। কাজেই স্টাডিজের দুটো অপব্যবহারও দেখলে, টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ, টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট ইজ অ্যাফেকশন, তাদেরকে বেশি ব্যবহার করা সেটা হচ্ছে কৃত্রিমতা বা ভান, ওটা মোটেই ভালো লাগে না। অ্যান্ড টু মেক জাজমেন্ট হোললি বাই দেয়ার রুলস ইজ দ্য হিউমার অফ এ স্কলার, আর সব বিচার বিশ্লেষণ মানে সব কাজেরই বিচার বিশ্লেষণ করা ওই পড়াশুনোর মাধ্যমে, ওটা স্কলার বা যারা ওই খুব পণ্ডিত, সেই পণ্ডিতদের ভাবভঙ্গি, মানে পণ্ডিতরা সব কাজেতে তার কার্যকারণ খুঁজতে যায়, প্রত্যেকটা কাজে, সেই ছোট কাজ হোক বড় কাজ হোক, কাজে লাগুক বা না লাগুক, প্রতিটা কাজেরই পণ্ডিতরা তার কার্যকারণ খুঁজতে যায়, সেগুলোকে তাদের পুঁথিগত বা পাঠ্যগত চিন্তাভাবনার মাধ্যমে সেটাকে প্রকাশ করতে যায়। তাই বেকন বলছেন সব জিনিসকে এই অধ্যয়নের মাধ্যমে বর্ণনা করাটা ঠিক হবে না। কিছু কিছু সমাজের এমন কিছু জিনিসপত্র আছে যেগুলোকে সব কিছুই যদি আমরা নির্দিষ্ট নিয়ম মেনে করতে যাই তাহলেই সব কাজটাই নিখুঁত হবে এমন কোনো কথা নেই। সেজন্য তিনি বলছেন মেক জাজমেন্ট হোললি বাই দেয়ার রুলস ইজ দ্য হিউমার অফ এ স্কলার, বিচার বিশ্লেষণে সম্পূর্ণরূপে জ্ঞানের প্রদর্শন, এটা হচ্ছে খুব হাস্যকর একটা ব্যাপার। এগুলো পণ্ডিতরা তাদের পাণ্ডিত্য দেখাবার জন্য করে, কিন্তু সাধারণ মানুষ এটা করলে লোকেরা হাসবে। তাহলে স্টাডিজের কিছু ইউজফুলনেস পেলে, কিছু উপকারিতা পেলে, আবার স্টাডিজকে কীভাবে অপকারী রূপেও ব্যবহার করা যায় তারও কিন্তু উদাহরণ তোমরা পেয়ে গেলে। ঠিক আছে, এটাই হচ্ছে বেকনের লেখার সবথেকে বড় কোয়ালিটি, প্রত্যেকটা জিনিসকে তার প্রজ অ্যান্ড কনস, ভালো এবং খারাপ উভয় দিককেই তিনি দেখাতেন। এবং দেখো বেকন খুব ইনডিফারেন্ট ওয়েতে তিনি লিখছেন। এই যে পড়াশুনো, বেকন নিজে একজন ভাস্টলি লার্নেড পারসন, তিনি অসাধারণ পণ্ডিতের জন্য, কিন্তু কোথাও তিনি এই যে লেখাটা তিনি লিখছেন এর মধ্যে কোনো ইমোশনাল লক্ষ্য করছে, একদম কাট কথা, খুব ছোট ব্রেভিটি, একদম ছোট ছোট সেন্টেন্স এবং একদম প্র্যাকটিক্যাল কথা, কোনো ইমোশন মানে কোনো এক্সট্রা কোনো কথা এই লেখার মধ্যে কিন্তু নাই। যেটা একটা পয়েন্টকে তিনি সামনে আনছেন এবং সেই পয়েন্টটাকেই তিনি বিশ্লেষণ করছেন, এবং তারপরে কোনো এক্সট্রা কথা বা তার নিজস্ব কোনো পার্সোনাল যে এইটা বলতে গিয়ে নিজের কোনো পার্সোনাল রেফারেন্সটা না, এরকম ঘটনা কিন্তু তোমরা বেকনের কোনো লেখার মধ্যে পাবে না। এটাই হচ্ছে বেকনের ইনডিফারেন্ট অ্যাটিটিউড টুয়ার্ডস হিজ রাইটিং, এবং এটা সব বড় বড় লেখকদের এই গুণটা থাকে, সেই জন্যই তারা মহান। ইনডিফারেন্ট মানে খুব উদাসীন, তার আশেপাশে অনেক ঘটনাই ঘটছে কিন্তু তিনি সেই ঘটনার মাঝখানে বসে থেকেও ঘটনার মধ্যে নিজেকে জড়াচ্ছেন না তিনি, কারণ কোনো ঘটনার মধ্যে তুমি নিজেকে জড়িয়ে নিলে তোমার একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেলে তোমার জাজমেন্ট সেটা ক্লাউডি হয়ে যাবে, তুমি ঠিক জাজমেন্টটা নিতে পারবে না। আর বেকন তিনি নিজেকে একজন প্রাজ্ঞ লোক, একজন পণ্ডিত লোক মনে করতেন, তিনি ইমোশনের মাধ্যমে বা ইমোশনাল অ্যাটাচমেন্টের দ্বারা তিনি ইনভলভ নন, তাই তিনি খুব প্র্যাকটিক্যাল ওয়েতে একটা সমস্যা এবং তার সমাধান দুটোই তিনি বলতে পেরেছেন। ওকে, পরের যে সেন্টেন্সটা খুব ইম্পর্টেন্ট, কি বলছেন বেকন? দে পারফেক্ট নেচার অ্যান্ড আর পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স, ফর ন্যাচারাল এবিলিটিজ আর লাইক ন্যাচারাল প্ল্যান্টস দ্যাট নিড প্রুনিং বাই স্টাডি অ্যান্ড স্টাডিজ দেমসেলফ ডু গিভ ফর ডিরেকশনস টু মাচ অ্যাট লার্জ এক্সেপ্ট দে আর বাউন্ডেড ইন বাই এক্সপিরিয়েন্স। দে পারফেক্ট নেচার মানে হচ্ছে ন্যাচারাল এবিলিটিজ মানে সহজাত ক্ষমতা, স্টাডি পারফেক্ট নেচার মানে স্টাডি বা অধ্যয়ন সহজাত ক্ষমতার উৎকর্ষতা বিধান করে। তোমার ভেতরে যে ন্যাচারাল এবিলিটিগুলো রয়েছে, তোমার যে অন্তর্লীন ক্ষমতাগুলো রয়েছে, পড়াশোনার মাধ্যমে সেই ক্ষমতাগুলো আরও ডেভেলপ করবে। অ্যান্ড আর পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স, কিন্তু পড়াশুনো নিজে অভিজ্ঞতা দ্বারা ডেভেলপ, অধ্যয়নের মাধ্যমে সহজাত দক্ষতার ক্ষমতা বৃদ্ধি ঘটে, আবার অধ্যয়ন নিজে এই এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার মাধ্যমে সমৃদ্ধ হয়। একই পড়া যার তুলনামূলকভাবে এক্সপিরিয়েন্স কম, সে যে আলোকে একটা পড়াকে বিচার করবে, যার অভিজ্ঞতা জীবনের সঙ্গে অভিজ্ঞতা বেশি, জীবনের প্রতি যার অভিজ্ঞতা বেশি, সে পড়াশুনোকে আরও অন্য আঙ্গিকে বিচার করতে পারবে। ফর
ন্যাচারাল এবিলিটিস আর লাইক ন্যাচারাল প্ল্যান্টস দ্যাট নিড প্রুনিং বাই স্টাডি। ন্যাচারাল এবিলিটি, সহজাত ক্ষমতা যেন সেই সহজাত গাছগুলোর মতো। গাছ সে খুব দ্রুত বাড়ে এবং চতুর্দিকে তার ডালপালা ছড়িয়ে যায়, নিয়ে একটা জঙ্গল বা আগাছায় পরিণত হয়। এই জন্য আমাদের কাজ হচ্ছে গাছের এই ডালগুলোকে ছেটে ছেটে তাকে প্রুন করা বা ট্রিম করা, গাছটাকে ছেটে তাকে একটা সুন্দর রূপ দেওয়া। ঠিক তেমনি যদি পড়াশুনোকে এক্সপিরিয়েন্সের মাধ্যমে, এডুকেশনকে এক্সপিরিয়েন্সের মাধ্যমে ট্রিম করা না হয়, তাহলেও কিন্তু এডুকেশনটা চতুর্দিকে ছড়িয়ে যাবে, মানে তার বিস্তৃতিটা বেড়ে যাবে। তার ফলে এডুকেশনের যেটা বেসিক উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই জন্যই খুব ইম্পর্ট্যান্ট এটা কথা, এবং এটা একটা প্রভাব হিসেবে ব্যবহার হয়। They perfect nature and perfected by experience. For natural abilities are like natural plants that need pruning by study. ন্যাচারাল এবিলিটি বা জন্মগত ক্ষমতা, এটা হচ্ছে সেই সহজ স্বাভাবিক বৃক্ষের মতো, যারা নিজেরাই জন্মেছে এবং ধীরে ধীরে বড় হয়ে উঠছে, এবং যখন নিজেরাই জন্মে ধীরে ধীরে বড় হয়ে উঠছে তখন তার ডালপালাগুলো চতুর্দিকে ছড়িয়ে যায়, নিয়ে একটা ঝোপের মতো তৈরি হয়। সেই ঝোপটাকে সুন্দর যাতে দেখতে লাগে, সেই জন্য আমরা কি করি, সেই ঝোপটাকে আমরা ছেটে সুন্দর রূপ দিই। ঠিক তেমনি অধ্যয়নকেও অভিজ্ঞতার মাধ্যমে ছাড়তে হয়। খালি পড়ে নিলে হবে না, অনেক কটা বই পড়ে নিলাম তাহলে হবে না। কোনটা আমার দরকার, কোনটা দরকার না, এই অভিজ্ঞতাটার মাধ্যমেই পড়াশোনাটা করা দরকার। এই অভিজ্ঞতার দরকার আছে এডুকেশনের জন্য বা অধ্যয়নের জন্য, স্টাডিজের জন্য অভিজ্ঞতার অত্যন্ত বেশি প্রয়োজনীয়তা। স্টাডিজ দেমসেলফ ডু গিভ ফোর্থ ডিরেকশনস টু মাচ অ্যাট লার্জ এক্সেপ্ট দে বি বাউন্ডেড ইন বাই এক্সপিরিয়েন্স। মানে পড়াশোনা একটা বৃহৎ মাত্রায় দিক নির্দেশ করে, যদি না তা অভিজ্ঞতার মাধ্যমে সীমাবদ্ধ করা হয়। তাহলে যদি অভিজ্ঞতার মাধ্যমে কতটা আমাদের পড়া দরকার সেই ব্যাপারটা যদি আমরা একটা আইডিয়া আমাদের না থাকে, আমাদের পড়াশোনাটাও একটা ছড়িয়ে যাবে, বিস্তৃত হয়ে যাবে, কিন্তু পড়াশোনার আসল উদ্দেশ্য থেকে আমরা একটা লক্ষ্যহীন হয়ে যাব, সরে যাব। ওকে, crafty men condemn studies, simple men admire them and wise men use them. এটাও একটা প্রভাব হিসেবে ব্যবহার হয়, আমরা প্রায়ই ব্যবহার করি। crafty men condemn studies, simple men admire them and wise men use them. বেকনের আর একটা লেখা স্টাইল দেখো, প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে থ্রি ফোল্ড ব্যালেন্স রয়েছে। বেশিরভাগ সেন্টেন্সের মধ্যেই দেখো, এই প্রথমটা দেখো, স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর এবিলিটি। মানে একটা সেন্টেন্সে যেন তিনটে পার্ট, একে আমরা বলি থ্রি ফোল্ড ব্যালেন্স। একটা সেন্টেন্সের তিনটে পার্ট, স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট, ফর এবিলিটি। এইরকম থ্রি ফোল্ড ব্যালেন্স থাকলে সেই সেন্টেন্স বা সেই বাক্যের অভিঘাত অনেক বেশি তীব্র, সেটা মানুষের মনে অনেক বেশি দাগ কাটে। ঠিক যেমন এটা দেখো, ক্রাফটি ম্যান কন্ডেম স্টাডিজ, সিম্পল ম্যান অ্যাডমায়ার দেম, ওয়াইজ ম্যান ইউজ দেম। এখানেও সেই তিনটে কথাই বলা হচ্ছে, মানে একটা সেন্টেন্সের যেন তিনটে পার্ট, ক্রাফটি ম্যান কন্ডেম স্টাডিজ, সিম্পল ম্যান অ্যাডমায়ার দেম অ্যান্ড ওয়াইজ ম্যান ইউজ দেম। এই কথাটার মানে কি, ক্রাফটি ম্যান মানে ধূর্ত মানুষ, চালাক মানুষ, ক্লেভার ম্যান। ক্রাফটি ম্যান কন্ডেম স্টাডিজ, এই যারা খুব চালাক তারা পড়াশুনোর নিন্দা করে। কারণ তারা পড়াশুনোর নিন্দা এই কারণেই করে, যদি তুমি পড়াশুনো করো তাহলে তোমার নিজস্ব জ্ঞান বেড়ে গেলে তোমরা তো চালাক লোকের চালাকি ধরে ফেলবে। এই জন্য ক্রাফটি মেন বা চতুর লোক বা ধূর্ত লোক, ক্লেভার মেন, দে কন্ডেম স্টাডি, তারা পড়াশুনোর নিন্দে করে, যে পড়াশুনো বেশি করা উচিত না, পড়াশুনো করলে আরও বেশি বকে যাবে, কিছুই মাথায় থাকবে না। সো ক্রাফটি মেন কন্ডেম স্টাডি, সিম্পল মেন অ্যাডমায়ার দেম। যারা সহজ সাধারণ মানুষ তারা পড়াশুনোকে খুব শ্রদ্ধা করেন, মানে তাদের কাছে পড়াশুনোটা হচ্ছে খুব শ্রদ্ধা জায়গা। আরে বাপরে, পড়াশুনো করা উচিত, পড়াশুনো করলে জীবনে বড় হবে, মানে তাদের সব কিছুই পড়াশুনোটা খুব শ্রদ্ধার জায়গা। ক্রাফটি মেন, চালাক লোকরা পড়াশুনোর নিন্দা করে, সাধারণ মানুষ বা সিম্পল ম্যান পড়াশুনোকে শ্রদ্ধা করে, অ্যাডমায়ার দেম, অ্যান্ড ওয়াইজ ম্যান ইউজ দেম। কিন্তু যারা জ্ঞানী তারা পড়াশুনোটাকে ব্যবহার করে। প্রত্যেকটা জিনিসের একটা ইউজফুলনেস আছে, এডুকেশান বা পড়াশুনো বা স্টাডিজের একটা ইউজফুলনেস আছে, কিন্তু সেই ইউজফুলনেসটা একমাত্র ওয়াইজ বা জ্ঞানী লোক, জ্ঞানী লোক মানে যাদের এই এডুকেশনে এক্সপিরিয়েন্স রয়েছে, ওয়াইজ হচ্ছেন এডুকেটেড উইথ এক্সপিরিয়েন্স, যার এক্সপিরিয়েন্সও রয়েছে, এডুকেশানও রয়েছে, সেই একমাত্র স্টাডিজ বা এডুকেশনের ব্যবহার করতে পারবে। নইলে চালাক লোক বা ধূর্ত লোক এডুকেশনকে নিন্দা করবে, সাধারণ মানুষ এডুকেশনকে সম্মান করবে, ভক্তি করবে, কিন্তু এই এডুকেশনের প্রপার ব্যবহার একমাত্র ওয়াইজ বা জ্ঞানী মানুষই করতে পারে। আর জ্ঞানী মানুষ কোন মানুষ? যে মানুষের এডুকেশান কম্বাইন্ড উইথ এক্সপিরিয়েন্স, যার এডুকেশন আছে কিন্তু সঙ্গে সঙ্গে এক্সপিরিয়েন্সও আছে,
সেই কিন্তু এডুকেশনের প্রপার ব্যবহার করতে পারবে। ফর দে টিচ নট দেয়ার ওন ইউজ বাট দ্যাট ইজ এ উইজডম উইদাউট দেম অ্যান্ড অ্যাবভ দেম ওন বাই অবজারভেশন। তার কারণ পড়াশুনো শুধুমাত্র পড়াশুনো শিখলেই সমস্ত জ্ঞান অর্জন করা যায় না। পড়াশুনোটা যখন অভিজ্ঞতার মাধ্যমে সেটাকে কাল্টিভেট করা হবে, সেটাকে প্রুন করা হবে, তখনই সেই পড়াশুনো বা অধ্যয়ন একটা সঠিক ফল দান করবে। Read not to contradict and confute, not to believe and take for granted, not to find talk and discourse, but to weigh and consider. অসাধারণ কথা কি বলছেন? Read not to contradict and confute, শুধুমাত্র বিরোধিতা করার জন্য বা কোনো যুক্তিকে খণ্ডন করার জন্য পড়াশুনো করো না। পড়াশুনোর কি কারণে পড়াশুনো করা দরকার সেটা বেকন মানুষকে বলছেন। তিনি কি বলছেন? রিড নট টু কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফিউড, কোনো মানে কোনো কিছু বিরোধিতা, কন্ট্রাডিক্ট মানে বিরোধিতা করা, কোনো কিছু বিরোধিতা করার জন্য, বা কনফিউড মানে কোনো যুক্তিকে খণ্ডন করা, সে কেউ কোনো কথা বলছে তার যুক্তিকে খণ্ডন করা বা তার কথার বিরোধিতা করার জন্য পড়াশুনো করো না, ওটা পড়াশুনোর উদ্দেশ্য না। নট টু বিলিভ অ্যান্ড টেক ফর গ্রান্টেড, সব কিছুকে সত্য বলে গ্রহণ করে নেওয়া বা সব কিছুকেই মেনে নেওয়া, সেটার জন্য পড়াশুনো করে না, ওটাও পড়াশোনার উদ্দেশ্য নয়। মানে তুমি পড়াশুনো করে যদি সব কিছুকেই মেনে নিচ্ছ, যে যা বলছে সেটাকেই গ্রহণ করে নিচ্ছ, ওটাও কিন্তু পড়াশোনার উদ্দেশ্য নয়। নট টু ফাইন্ড টক অ্যান্ড ডিসকোর্স, বিভিন্ন কথাবার্তা এবং আলোচনার জন্য পড়াশুনো করো না। মানে আমি পড়াশুনো করেছি অতএব আমি কথাবার্তা বলতে পারবো, বিভিন্ন আলোচনায় অংশ নিতে পারবো, এই সমস্ত কারণের জন্য কেউ পড়াশুনো করে না। এটা কোনো পড়াশুনোর কারণ না। পড়াশুনো কারোর যুক্তিকে খণ্ডন করব বা যে যেটা বলছে সেটা মেনে নেব বা কথাবার্তায় খুব পাণ্ডিত্য দেখাবো, এটাই পড়াশুনোর উদ্দেশ্য না। তার পড়াশোনার উদ্দেশ্য কি? পড়াশুনো কেন মানুষ করবে? বাট টু ওয়ে অ্যান্ড কনসিডার, কোনো জিনিস তার গুরুত্ব বা মূল্যকে নির্ধারণ করার জন্য পড়াশুনো করবে। এই জিনিসটা ঠিক না ভুল, এই জিনিসটার মানব জীবনে প্রয়োজন আছে না নেই, এই জিনিসটা আমাদের ব্যক্তি জীবনে কতটা উন্নতি করতে পারবে, এইটা বোঝার জন্য পড়াশুনো করো। পড়াশুনোটা কেন করবে? বাট টু ওয়ে অ্যান্ড কনসিডার, কথাবার্তা পাণ্ডিত্য দেখানোর জন্য পড়াশুনো করে করার দরকার নেই। পড়াশুনো তখনই করবে, পড়াশুনোটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের কার্যকারণ সূত্রটাকে যাতে তুমি বুঝতে পারো, প্রত্যেকটা জিনিসের গুরুত্ব মানব জীবনে, সমাজ জীবনে, তোমার জীবনে সেই জিনিসের গুরুত্ব কি সেটাকে বুঝতে পারার জন্য পড়াশুনো করো। পড়াশুনোর মাধ্যমে জিনিসের গুরুত্বটাকে নির্ণয় করতে শেখো। এরপরে বেকন অসাধারণ একটা কথা বলছেন, যে কথাটা একটা প্রভাব বা ম্যাক্সিম হিসেবে আমরা ব্যবহার করি, এবং ইনফ্যাক্ট সেই সেন্টেন্স বা কথাটা এই পুরো প্রোস পৃষ্ঠার শ্রেষ্ঠ লাইন, এটা তোমরা শুনেছো। দেখো, সাম বুকস আর টু বি টেস্টেড, আদার্স টু বি সোয়ালোড অ্যান্ড সাম ফিউ আর টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড। হাজার ঘন্টা বইয়ের মধ্যে কোন বইটা পড়ার এবং কোন বইটা পড়ার না, সে বিষয়ে বেকনের এই উক্তিটি অসাধারণ, এবং এই উক্তিটাকে হামেশাই আমরা প্রভাব হিসেবে ব্যবহার করি। কোনটা? যে সাম বুকস আর টু বি টেস্টেড, আদার্স টু বি সোয়ালোড অ্যান্ড সাম ফিউ আর টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড। কিছু বই আছে যেগুলো জাস্ট টেস্ট করার জন্য, পুরোটা পড়ার দরকার নেই, একটু টেস্ট করে দু চারটে লাইন পড়েই রেখে দেওয়া যায়। আদার্স টু বি সোয়ালোড, কিছু বই আছে যেগুলোকে গলদ্ধকরণ করতে হয়, মানে পুরোটাই পড়তে হয় কিন্তু খুব তাড়াহুড়ো করে পড়তে হয়, যেটাকে খুব জমিয়ে পড়ার মতো সময় তার পেছনে নষ্ট না করাই ভালো। মানুষ যখন কোনো খাবারটাকে তৃপ্তি করে খায় তখন সে চিবিয়ে খায়, চিবিয়ে খায়, আর যখন তার মানে খেতে হবে, ওই চিবিয়ে খাওয়া মানে হচ্ছে আমার শরীরের সেই খাবারটার যে প্রোটিন বা ভিটামিন সেটা আমার শরীরের কাজে লাগবে। আর কিছু খাবার আছে কি পেট ভরানোর জন্য খাওয়া, তাড়াতাড়ি খাচ্ছি যাতে খেতে হবে, আমার সময় নেই, অত তখন প্রোটিন ভিটামিনের কথা না ভাবলেও চলো, তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। তেমনি বেকন বলছেন কিছু বই তো আছে যা শুধুমাত্র দু চারটে লাইন পড়ে রেখে দেওয়ার, টেস্ট করার। আদার্স আর টু বি সোয়ালোড, কিছু বই আছে গলদ্ধকরণ করার, খুব তাড়াহুড়ো করে পড়ার, পুরোটাই পড়বো কিন্তু খুব তাড়াহুড়ো করে পড়বো, মানে অতটা ইন ডিটেলস ভালো করে না জানলেও চলবে, পড়ছি ঠিক আছে। সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড, কিন্তু কিছু বই আছে যা খুব গুরুত্ব বা মূল্য বিবেচনা করে খুব চিবিয়ে সেগুলোকে পড়া উচিত এবং সেগুলোকে হজম করা উচিত। মানে কিছু বই আছে যে বইটা শুধুমাত্র পুরো বইটা পড়লেই হবে না, বইয়ের প্রতিটা লাইনকে খুব যত্ন সহকারে পড়তে হবে, গুরুত্ব সহকারে পড়তে হবে, চিবিয়ে পড়তে হবে, মানে যেন বইটার প্রতিটা লাইন
মনেতে দাগ কেটে যায়। খুব যত্ন সহকারে সেই বইয়ের প্রতিটা লাইন পড়তে হবে এবং সেই বইটাকে হজম করতে হবে, কারণ সেই বইটায় যে ইনফরমেশান আছে সেটা আমাদের বাস্তবিক আমাদের জীবনেতে দরকারি সমস্ত তথ্য দেওয়া আছে। যেমন এই অফ স্টাডিজ, এই পৃষ্ঠাকে মাস্ট বি চিউয়েড অ্যান্ড ডাইজেস্টেড, এর প্রত্যেকটা লাইনকে আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে এবং আমাদেরকে হজম করতে হবে। তাহলে বুঝতে পারছি যে সব বই কিন্তু মন দিয়ে পড়ার না, কিছু বই আছে জাস্ট একটুখানি টাচ করে রেখে দেওয়ার, কিছু বই আছে তাড়াহুড়ো করে পড়ার, কিন্তু কিছু বই আছে যেগুলোকে খুব যত্ন সহকারে খুব গুরুত্ব দিয়ে আমাদের পড়তে হবে এবং প্রত্যেকটা কথার মানে তার বুঝতে হবে, কারণ সেগুলো আমাদের জীবনের জন্য প্রয়োজনীয়। কথাটাকেই বেকন ইলাবোরেট করছেন, দ্যাট ইজ সাম বুকস আর টু বি রিড অনলি ইন পার্টস, others to be read but not curiously, and some few to be read wholly and with diligence and attention. কিছু বই আছে যা পার্ট মানে কিছু অংশ পড়লেই হয়, যেটাকে বললাম যেগুলো টেস্ট করার জন্য কয়েকটু অংশ পড়লাম বা কিছু কয়েকটা লাইন পড়লাম তাহলেই হয়। others to be read but not curiously, কিছু বই আছে যেগুলোকে পড়বো কিন্তু খুব উৎসুকভাবে পড়বো এমন না, মানে খুব মন দিয়ে পড়বো এমন না, পড়ছি ঠিক আছে মানে সময় কাটানোর জন্য পড়ছি বা তাতে দু একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান আছে সেগুলো জানার জন্য পড়ছি, সেই জন্য ঠিক আছে, কিন্তু খুব একটা ঔৎসুক্য ভরে সেই বইটা পড়বো না। অ্যান্ড সাম ফিউ টু বি রিড হোললি অ্যান্ড উইথ ডিলিজেন্স অ্যান্ড অ্যাটেনশন, কিন্তু কিছু বই আছে যেগুলো অত্যন্ত অধ্যাবসায়ের সঙ্গে আমাদেরকে পড়তে হবে এবং পুরোটা পড়তে হবে, খুব মন দিয়ে পড়তে হবে এবং যে কথাগুলো ওখানে বলতে চাওয়া হয়েছে সেই বইয়ের মধ্যে সেই কথাগুলোর মানে আমাদের বুঝতে হবে। ওকে, সাম বুকস অলসো মে বি রিড বাই ডেপুটি অ্যান্ড এক্সট্রাক্ট মেড অফ দেম বাই আদার্স, বাট দ্যাট উড বি অনলি ইন দ্য লেস ইম্পর্টেন্ট আর্গুমেন্ট অ্যান্ড দ্য মিনার সর্ট অফ বুকস, এলস ডিস্টিল বুকস আর লাইক কমন ডিস্টিল ওয়াটার ফ্ল্যাসি থিং। কিছু বই আছে যেগুলোর খুব একটা ইম্পর্টেন্স আমাদের জীবনে নেই, সেইগুলো অন্য কাউকে দিয়ে পড়িয়ে নিয়ে তারা সেখান থেকে নোট করে দিল বা এক্সট্র্যাক্ট বলে দিল, সেটাকে তুমি পড়ে নিলে, সেরকমও হয়। কিন্তু সেই বইগুলো মনে রেখো যেন তোমার জীবনের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না হয়, তার কারণ হচ্ছে ইম্পর্টেন্ট বইয়ে অন্য পড়ে দিচ্ছে, সেখান থেকে একটা নোট করে দিচ্ছে, তুমি সেটা পড়ে নিচ্ছ, তুমি গল্পটার বা বইটার কী বলতে চাইছে পুরো ব্যাপারটা সম্পর্কে তোমার একটা আইডিয়া থাকবে না। ঠিক আছে, যেটা তোমার জীবনে খুব একটা ইম্পর্টেন্ট না এরকম কিছু বই অন্যরা পড়ে দিল, সেখান থেকে নোট করে দিল, তুমি সেই নোটটা দেখে নিলে তোমার কাজ মিটে যাবে, কিন্তু সেটা তোমার নিজের যে বইটা তোমার জীবনে প্রয়োজনীয় সেই বইয়ের ক্ষেত্রে এই থিওরিটা অ্যাপ্লাই করো না। তার কারণ কি, এলস ডিস্টিল বুকস আর লাইক কমন ডিস্টিল ওয়াটার্স ফ্ল্যাসি থিংস, বলে মনে রাখবে ডিস্টিল বুকস মানে হচ্ছে পরিশুদ্ধ বই, এই কমন ডিস্টিল ওয়াটার মানে পাতিত জলের মতোই, এর কোনো বাস্তবিক গ্রহণযোগ্যতা নেই, খুব অগভীর। ডিস্টিল বুক মানে যে বইয়ের কিছুই তুমি পড়লে না, কয়েকটা এক্সট্রাক্ট কেউ একজন পড়ে বলে দিল, তুমি সেটা দেখে নিলে, বইটার পুরো মানেটা বুঝলে না। ঠিক যেমন ডিস্টিল ওয়াটার, সেই জলের মধ্যে জলের সমস্ত গুণাবলী থাকে না, এগুলো খুব ফ্ল্যাশি থিংস, এগুলো খুবই অগভীর, এগুলো পড়ে বা এগুলো ব্যবহার করে খুব একটা লাভ হয় না। ওকে, পরের যে সেন্টেন্স, এটা একটা প্রভাব হিসেবে আমরা ব্যবহার করি এবং খুব ইম্পর্টেন্ট। রিডিং মেকেথ এ ফুল ম্যান, কনফারেন্স রেডি ম্যান অ্যান্ড রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান। রিডিং মেকেথ এ ফুল ম্যান, পড়াশুনো বা রিডিং এটা একটা ফুল ম্যান বা কমপ্লিট ম্যান তৈরি করে, পরিপূর্ণ মানুষ তৈরি করে। কনফারেন্স রেডি ম্যান, কনফারেন্স মানে যে কথাবার্তা বলা বা কথোপকথন করা, এইটা একটা মানুষকে চটপটে করে তোলে। অ্যান্ড রাইটিং অ্যান্ড এক্সাক্ট ম্যান, অ্যান্ড লেখনী মানুষকে নির্ভুল করে। তাহলে রিডিং এটা একটা ফুল ম্যান বা একটা কমপ্লিট ম্যান তৈরি করে, মানুষকে পূর্ণতা দান করে। কনফারেন্স রেডিম্যান, সম্মেলন বা কথাবার্তা বলা মানুষকে চটপটে করে। অ্যান্ড রাইটিং অ্যান্ড এক্সাক্ট ম্যান, লেখন বা লিখনই মানুষকে নির্ভুল করে। অ্যান্ড দেয়ারফোর ইফ এ ম্যান write little, he had need have a good memory. If he confer little, he had need have a present wit. And if he read little, he had need have much cunning to seem to know that he doth not. তাই যে মানুষটা কম লিখবে, যে মানুষ কম লিখবে তার কি থাকতে হবে, হি হ্যাড নিড টু হ্যাভ এ গুড মেমোরি, তার প্রচণ্ড স্মরণ শক্তি থাকতে হবে, কারণ লেখা মানুষকে নির্ভুল করে। যে মানুষ কম লিখবে তার প্রচণ্ড স্মরণ শক্তি থাকতে হবে, তাকে সব জিনিস মনে রাখতে জানতে হবে। অ্যান্ড ইফ হি কনফার লিটিল, হি হ্যাড নিড টু হ্যাভ এ প্রেজেন্ট উইথ, আর সে যদি কথাবার্তা কম বলে, লোকেদের সঙ্গে কম মেলামেশা করে, তাহলে তার একটা তাৎক্ষণিক বুদ্ধি থাকতে হবে, সেই বুদ্ধির মাধ্যমে অনেক জিনিসের তাৎক্ষণিক সমাধান করতে জানতে হবে। And if he read little, he had need to have much cunning to seem to know that he doth not. আর যে সে যদি
কম পড়ে তাহলে তার প্রচণ্ড কৌশলী তাকে হতে হবে যাতে অন্যরা না বুঝতে পারে যে তার পড়া নেই। কোনো মানুষ যদি কম লেখে তাকে অনেক কিছু মনে রাখতে জানতে হবে। কোনো মানুষ যদি কম কথাবার্তাতে পুলিশনেস কম থাকে, অন্যের সঙ্গে কথাবার্তা কম বলে, তাহলে তাকে তাৎক্ষণিক বুদ্ধি রাখতে হবে। আর কেউ যদি কম পড়ে তাহলে তাকে প্রচণ্ড ধূর্ত বা চালাক হতে হবে যাতে অন্যরা বুঝতে না পারে যে সে কম জানে। কম পড়া বা কম জানলে যে তাকে খুব চালাক হতে হবে যাতে অন্যরা না বুঝতে পারে সে কম এডুকেটেড বা তার বুদ্ধি কম, তার পড়াশুনো কম। কাজেই তাকে একটা ক্যামোফ্লেজ করার মতো ক্ষমতা রাখতে হবে। কাজেই অফ স্টাডিজে তোমরা দেখলে যে স্টাডি সম্পর্কে বেকনের মতামত, যে কোন ধরনের স্টাডি আমাদের কাজে লাগে, কোন স্টাডি কাজে লাগে না, কোন বই আমরা পড়বো, কোন বই আমরা পড়বো না, কোন বই কতটা পড়বো, বেশি অধ্যয়ন করা ভালো না বেশি অধ্যয়ন করা ভালো না, চালাক মানুষ কীভাবে স্টাডিকে ব্যবহার করে, বুদ্ধিমান কীভাবে ব্যবহার করে, জ্ঞানী ব্যক্তি কীভাবে স্টাডিকে ব্যবহার করে। এরপরে তোমরা যেটা দেখলে যে পড়াশুনো কীভাবে মানুষকে তৈরি করে, মানে পড়া লেখা কীভাবে মানুষের চরিত্র গঠনে সাহায্য করে, এই সমস্ত ইনফরমেশান তোমরা এই এতটার মধ্যেই পেয়ে গেছো। এরপরে বেকন তিনি পড়াশুনোকে তিনি মেডিসিনের সঙ্গে তুলনা করবেন এরপরে, এবং যেখানে আমরা দেখব মেডিসিনের কাজ হচ্ছে মানুষের রোগগুলোকে প্রতিহত করা, পড়াও মানুষের চরিত্রের অনেক ডিফেক্টসকে মেরামত করে। কি বলছেন তিনি এবার দেখি। হিস্টোরিজ মেক মেন ওয়াইজ, পোয়েটস উইটি, দ্য ম্যাথামেটিক্স সাটল, ন্যাচারাল ফিলোসফি ডিপ, মরাল গ্রেভ, লজিক অ্যান্ড রেটরিক এবেল টু কন্টেন্ট। এই বইগুলো মানুষের কোন কোন উপকারে লাগে দেখো। হিস্টোরিজ মেক মেন ওয়াইজ, ইতিহাস মানুষকে জ্ঞানী করে। যদি আমরা ইতিহাস পড়ি, মানে পড়াশুনোর উপকারিতা বেকন বলছেন, ইতিহাস যদি আমরা পড়ি তাহলে মানুষ জ্ঞানী হবে। পোয়েটস উইটি, কবি তিনি কি হন, তিনি হন উইটি, বুদ্ধিমান। দ্য ম্যাথামেটিক্স সাটল, যারা অঙ্ক করে বা অঙ্ক প্র্যাকটিস করলে সাটল বা সূক্ষ্ম হয়, প্রতিটা জিনিসের চুলচেরা বিশ্লেষণ সে করতে পারে। ন্যাচারাল ফিলোসফি ডিপ, যে প্রাকৃতিক দর্শন পড়বে তার মধ্যে বোধ শক্তির গভীরতা বাড়বে। মরাল গ্রেভ, আর যে মরাল পড়বে তার মানে নীতিশিক্ষা পড়বে সে সংযত হবে, সে জীবনের বিভিন্ন দিককে সংযতভাবে বিশ্লেষণ করতে পারবে। লজিক অ্যান্ড রেটরিক এবেল টু কন্টেন্ট, আর যদি যুক্তি এবং অলঙ্কার এটা মানুষকে তর্কযুদ্ধে পারদর্শী করবে। মানে একটা নির্দিষ্ট উপযোগিতা আছে, মানে প্রত্যেক ধরনের অধ্যয়নেরই একটা নির্দিষ্ট কাজ আছে। যেমন হিস্ট্রিজ মেক মেন ওয়াইজ, ইতিহাস পড়লে মানুষ জ্ঞানী হন, মানে প্রাচীন জিনিসপত্র মানে পুরনো দিনের কথাগুলোকে জানলে মানুষ সেখান থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে এবং মানুষের জ্ঞান বৃদ্ধি পায়। সো হিস্ট্রিজ মেক মেন ওয়াইজ। পোয়েটস উইটি, কবিরা খুব বুদ্ধিমান হন। কবিদেরকে জিনিসকে সৃষ্টি করতে হয়, কাজেই বুদ্ধি ছাড়া কিছু সৃষ্টি করা যায় না। দ্য ম্যাথামেটিক্স সাটেল, আর যারা অঙ্ক কষতে ভালোবাসেন বা যারা অঙ্ক কষেন, যারা গণিতজ্ঞ, তারা খুব সূক্ষ্ম হন, তারা প্রত্যেকটা জিনিসের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করতে পারেন। ওকে। ন্যাচারাল ফিলোসফি ডিপ, যারা দর্শন পড়েন তাদের বোধ শক্তির তীব্রতা অনেকটাই বেশি হয়ে যায়। মরাল গ্রেভ, আর যারা নীতিশিক্ষা করেন তারা জীবনে খুব সংযতভাবে জীবনকে নির্বাহ করার পন্থা জানেন। লজিক অ্যান্ড রেটরিক এবেল টু কন্টেন্ট, আর যুক্তি আর অলঙ্কার মানুষকে তর্কযুদ্ধে পারদর্শী করে। কাজেই প্রত্যেকটি পড়াশোনার যে প্রত্যেকটি ব্রাঞ্চেরই আমরা দেখছি একটা করে উপযোগিতা আছে। এরপরে বেকন একটা ল্যাটিন ফ্রেজ ইউজ করেছেন, অ্যাবুয়েন্স স্টাডিয়া ইন মোরেস। আমরা আগেই বলেছি যে বেকন অত্যন্ত পণ্ডিত ছিলেন, বিভিন্ন ভাষাতে তার দক্ষতা ছিল, তিনি ল্যাটিন জানতেন এবং ল্যাটিনের তিনি বিভিন্ন গ্রন্থ তিনি পড়তেন। তিনি ওভিড এবং সিসিরো দ্বারা অত্যন্ত ইনফ্লুয়েন্সড হয়েছিলেন। তা ল্যাটিন স্কলাররা যে সমস্ত বই লিখেছিল সেই বইগুলো বেকন পড়েছিলেন এবং সেখান থেকেই একটা ল্যাটিন ফ্রেজ তিনি ইউজ করছেন, অ্যাবুয়েন্স স্টাডিয়া ইন মোরেস। অ্যাবুয়েন্স স্টাডিয়া ইন মোরেস, যেটার অর্থ হলো, এটা একটা ল্যাটিন এক্সপ্রেশন যার মানে হলো স্টাডি পাস ইনটু ক্যারেক্টার বা স্টাডি স্ট্রেনদেন ক্যারেক্টার বা স্টাডি পাস অ্যান্ড ইনফ্লুয়েন্স ম্যানার্স। এখানে তোমাদের দিয়ে দিয়েছে দেখো ব্র্যাকেটে স্টাডিজ পাস অ্যান্ড ইনফ্লুয়েন্স ম্যানার্স, কিন্তু অ্যাবুয়েন্স স্টাডিয়া ইন মোরেস এই কথাটার পুরো অর্থ হলো স্টাডি পাস ইনটু ক্যারেক্টার বা স্টাডি ডেভেলপ ক্যারেক্টার। মানে প্রত্যেকটা পড়াশুনোই আমাদের চরিত্র গঠনে সাহায্য করে।
স্টাডিজ পাস ইনটু ক্যারেক্টার মানে পড়াশুনোর বিভিন্ন ব্রাঞ্চ আমাদের চরিত্রের মধ্যে প্রবেশ করে, আর স্টাডিজ ডেভেলপ ক্যারেক্টার মানে পড়াশুনো আমাদের চরিত্রের বিভিন্ন দিকগুলোকে ডেভেলপ করে। অ্যাবুয়েন্স স্টাডিয়া ইন মোরেস এটা একটা ল্যাটিন ফ্রেজ। স্ট্রেনদেন দ্য পয়েন্ট দ্যাট স্টাডিজ ডেভেলপ ক্যারেক্টার, বেকন ইউজ দিস ল্যাটিন ফ্রেজ টু হাইলাইট হিজ পয়েন্ট দ্যাট স্টাডিজ ডেভেলপ ক্যারেক্টার বা স্টাডিজ পাস ইনটু ক্যারেক্টার মানে পড়াশুনো মানুষের চরিত্র গঠনে সাহায্য করে। অ্যাবুয়েন্স স্টাডিয়া ইন মোরেস। ওকে, তাহলে আমরা জানছি পড়াশুনো মানুষের চরিত্রের বিভিন্ন দিককে গঠনে সাহায্য করে। দেয়ার ইজ নো স্টোন অর ইম্পেডিমেন্ট ইন দ্য উইড বাট মে বি রট আউট বাই ফিট স্টাডিজ লাইক অ্যাজ ডিজিজেস অফ দ্য বডি মে হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজেস। এমন কোনো বাধা নেই যা বিদ্যাচর্চার মাধ্যমে অতিক্রম করা যায় না। যেমন বিভিন্ন রকম শারীরিক দুর্বলতা বা শারীরিক অসুবিধা আমরা প্রপার এক্সারসাইজের মাধ্যমে দূর করতে পারি, তেমনি সঠিক পড়াশুনোর মাধ্যমে সঠিক স্টাডিজের মাধ্যমে আমরা আমাদের চরিত্রের বিভিন্ন দোষকে দূর করতে পারি। ওকে, বোলিং ইজ গুড ফর দ্য স্টোন অন রেন্স। বৃক্ক বা মূত্রাশয়ে কোনো সমস্যা হলে বোলিং তার জন্য খুব ভালো। শুটিং ফর দ্য লাংস অ্যান্ড ব্রেস্ট, ফুসফুস এবং বুকের জন্য শুটিং বা তীর চালনা করা খুব ভালো। জেন্টেল ওয়াকিং ফর দ্য স্টমাক, পেটের জন্য হাঁটা খুব উপকারী। রাইডিং ফর দ্য হেড, আর ঘোড়ায় চাপলে মাথার বিভিন্ন রকম সমস্যা দূর হয়। অ্যান্ড দ্য লাইক, কাজে এই শরীরের এই সমস্ত সমস্যার জন্য আমরা এই সমস্ত ব্যায়ামগুলো বা এক্সারসাইজগুলো করি। সো ইফ এ ম্যানস উইড বি ওয়েন্ডারিং লেট হিম স্টাডি দ্য ম্যাথামেটিক্স। ঠিক তেমনি যেমন আমাদের শরীরে বিভিন্ন রকম দুর্বলতা দেখা গেলে আমরা বিভিন্ন রকম ফিজিক্যাল এক্সারসাইজ করি, তেমনি যদি মেন্টাল হেলথে অসুবিধা হয়, মানসিক কোনো রকম সমস্যা আমাদের দেখা দেয়, তা প্রপার স্টাডির মাধ্যমে সেই সমস্যাকেও দূর করা যায়। যেমন ফিজিক্যাল ইলনেস আমরা প্রপার এক্সারসাইজের মাধ্যমে দূর করতে পারি, মেন্টাল ইলনেসকেও আমরা প্রপার স্টাডিজের মাধ্যমে দূর করতে পারি। এটা কিন্তু বেকনের একটা খুব ভাইটাল পয়েন্ট যে স্টাডিজের কাজ মানুষের মেন্টাল হেলথকে সঠিক করা বা ঠিক করা। মেন্টাল হেলথে কোনো প্রবলেম হলে প্রপার স্টাডি সেই দুর্বলতা কাটাতে সাহায্য করে। ইফ এ ম্যানস উইড বি ওয়েন্ডারিং লেট হিম স্টাডি দ্য ম্যাথামেটিক্স ফর ইন ডেমনস্ট্রেশন ইফ হিজ উইড বি কল্ড অ্যাওয়ে নেভার সো লিটিল হি মাস্ট বিগিন এগেন। যদি কোনো মানুষের চিন্তা বা বুদ্ধি ভ্রাম্যমান হয়, মানে কোনো মানুষ যদি কোনো একটা জিনিসে কনসেন্ট্রেট করতে না পারে, তার মনটা সবসময় ভ্রাম্যমান থাকে, তাকে কি করতে হবে? লেট হিম স্টাডি দ্য ম্যাথামেটিক্স, তাকে অঙ্ক করাও। যার চিন্তাভাবনা ভ্রাম্যমান, যার মন এক জায়গায় বসে না, যে সবসময় যার চঞ্চল, তাকে অঙ্ক করাও, তার চঞ্চলতা দূর হবে। ফর ইন ডেমনস্ট্রেশন ইফ হিজ উইড বি কল্ড অ্যাওয়ে নেভার সো লিটিল হি মাস্ট বিগিন এগেন। কারণ যখনই সে তার চিন্তা থেকে একটু বিচ্যুত হবে, তখনই তার অঙ্কটা ভুল হয়ে যাবে, তাকে আবার নতুন করে শুরু করতে হবে। কাজেই অঙ্ক করতে গেলে তোমাকে খুব কনসেন্ট্রেট করতে হয়। কাজেই কারো যদি কনসেন্ট্রেশনের প্রবলেম থাকে, তাকে অঙ্ক করাও, তার কনসেন্ট্রেশনের প্রবলেমটা কেটে যাবে। কারণ একবার ভুল করলে তাকে আবার নতুন করে শুরু করতে হবে। ওকে, সেই জন্য সে কসাস হয়ে যাবে। ইফ হিজ উইট বি নট অ্যাপ্ট টু ডিস্টিংগুইশ অর ফাইন্ড ডিফারেন্সেস, যদি কোনো মানুষের বুদ্ধি দুটো জিনিসের মধ্যে পার্থক্য নির্ণয় করতে না পারে, লেট হিম স্টাডি দ্য স্কুলমেন, তাহলে তাকে পণ্ডিতদের পড়াও বা স্কুলমেনদের পড়াও। ফর দেয়ার সিমিনি সেক্টরেস প্রিটার অফ হেয়ার, এই জায়গায় একটুখানি বোঝানোর আছে, একটুখানি বলে দিই। আবার একবার পড়ি। ইফ হিজ উইড বি নট অ্যাপ্ট টু ডিস্টিংগুইশ অর ফাইন্ড ডিফারেন্সেস, যদি কোনো মানুষের বুদ্ধি দুটো জিনিসের মধ্যে পার্থক্য নির্ণয় করতে না পারে, মানে দুটো জিনিস তোমার সামনে দেওয়া হয়েছে, তাদের মধ্যে কি পার্থক্য, কোনটা ভালো কোনটা মন্দ, সেই ডিফারেন্স যদি কেউ করতে না পারে, তাকে কি করতে হবে? লেট হিম স্টাডি দ্য স্কুলমেন, তাদেরকে স্কুলমেনদের পড়তে হবে। স্কুলমেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্কুলমেন হচ্ছে মধ্যযুগীয় পণ্ডিত, মিডিয়াভেল স্কলার্স হু রোড বুকস অন মেনি একাডেমিক ডিসপিউটেশন। স্কুলম্যানরা মধ্যযুগীয় পণ্ডিত, তারা বিভিন্ন যে ডিসপিউট, বিভিন্ন তর্ক বিতর্ক, মানে সে যুগেতে অনেক বিষয়ের উপরেই তর্ক বিতর্ক হতো, সেই তর্ক বিতর্কের উপরে তারা একাধিক বই, তারা মানে একাডেমিক ডিসপিউটেশন বা পড়াশুনো সংক্রান্ত তর্ক বিতর্কের উপরে একাধিক বই তারা লিখেছেন। স্কুলম্যান, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, শর্ট একটা নম্বরের জন্য আসতে পারে যে স্কুলম্যান বলতে কি বলা হয়। স্কুলম্যান আর মিডিয়াভেল স্কলার্স
হু রোড বুকস অন অ্যাকাডেমিক ডিসপিউটেশন। মধ্যযুগীয় পণ্ডিত যারা সেই যুগেতে যে সমস্ত পড়াশুনো সংক্রান্ত যে সমস্ত দ্বন্দ্ব বা বিরোধ হতো সেই বিষয়ের উপরে তারা একাধিক বই লিখেছেন। কাজেই যদি কেউ খারাপ ভালোর মধ্যে পার্থক্য করতে না পারে তাদের স্কুলম্যানদের বইগুলো বা ওই তথ্যগুলোকে পড়াও, কারণ স্কুলম্যানরা কোনটা ঠিক কোনটা ভুল সেই বিষয়ের উপরে একাধিক লেখা লিখেছেন। সেইগুলো পড়লে কোনটা ঠিক বা কোনটা ভুল এই পার্থক্যটা মানুষ চট করে বুঝতে পারবে। তার কারণ স্কুলম্যানদের লেখাগুলো, আর একটা ব্যাপার আছে, স্কুলম্যানদের লেখাগুলো পড়লে কেন তারা বুঝতে পারবে, বিকজ দে আর সিমিনি সেক্টরেস। সিমিনি সেক্টরস স্প্লিটার অফ হেয়ার্স। সিমিনি সেক্টরস কথাটা মানে হচ্ছে স্প্লিটার অফ হেয়ার্স, যাকে বাংলায় আমরা বলি চুলচেরা বিশ্লেষণ। এই স্কুলম্যান বা এই সমস্ত মিডিয়েভাল পণ্ডিতরা কোনো জিনিসের চুলচেরা বিশ্লেষণ করে সেটা ঠিক না ভুল, সেই তথ্যটা ঠিক না ভুল সেই বিষয়ে তারা বই লিখতেন। কাজে স্কুলম্যানদের তথ্যগুলো যদি তোমরা পড়ো, দে আর সিমিনি সেক্টরেস, তারা প্রত্যেকটা জিনিসের চুলচেরা বিশ্লেষণ করতেন। এবং সেই চুলচেরা বিশ্লেষণগুলো যদি তুমি পড়ো, তুমি যদি দুটো জিনিসের মধ্যে পার্থক্য করতে না পারো তোমার সেই ত্রুটিটা কেটে যাবে। ওকে, এই স্কুলম্যান এবং সিমিনি সেক্টর, এই সিমিনি সেক্টর এটাও একটা ল্যাটিন এক্সপ্রেশন। সিমিনি সেক্টরেস দ্য স্প্লিটার অফ হেয়ার্স, এটা একটা ল্যাটিন এক্সপ্রেশন। চুলচেরা বিশ্লেষণ মানে তারা খুব নিখুঁতভাবে প্রত্যেকটা জিনিসকে, স্কুলম্যান বা এই মিডিয়েভাল স্কলার্সরা প্রত্যেকটা জিনিসকে খুব চুলচেরা বিশ্লেষণ করতেন। এই জন্য তাদেরকে বলা হয় সিমিনি সেক্টরেস। এটা একটা ল্যাটিন ফ্রেজ যার মানে হচ্ছে স্প্লিটার অফ হেয়ার্স। ওকে, ইফ হি বি নট অ্যাপ্ট টু বিট ওভার ম্যাটার্স অ্যান্ড টু কল আপ ওয়ান থিং টু প্রুভ অ্যান্ড ইলাস্ট্রেট অ্যানাদার, লেট হিম স্টাডি দ্য লয়ার্স কেস। যদি কেউ বিষয়ান্তরে যেতে না পারে বা একটা বিষয়ের মাধ্যমে অন্য বিষয়কে উপস্থাপন করতে না পারে, তাদেরকে লয়ারের কেসগুলো পড়ানো দরকার। কারণ লয়ারের কেসেতে একটা রেফারেন্সের মাধ্যমে অন্য রেফারেন্সে যাওয়ার প্রক্রিয়াটা থাকে। লয়াররা একটা পয়েন্টকে বলার পরে সেই পয়েন্টের মাধ্যমে অন্য একটা পয়েন্টের অবতারণা করেন। কাজেই কেউ যদি বিষয়ান্তরে না যেতে পারে বা একটা বিষয়ের মাধ্যমে একটা প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে না যেতে পারে বা একটা বিষয়ের মাধ্যমে অন্য বিষয়কে বলতে না পারে, বোঝাতে না পারে, তাহলে তাদেরকে লয়ারের কেসগুলো পড়া দরকার এবং তার মাধ্যমে তাদের এই সমস্যাটা সমাধান হয়ে যায়। সো এভরি ডিফেক্ট অফ দ্য মাইন্ড মে হ্যাভ এ স্পেশাল রিসিপ্ট। তাই মনের প্রতি প্রতিবন্ধকতার একটা করে রিসিট বা রেমিডি আছে। ভেরি ইম্পর্ট্যান্ট একটা লাইন দিয়ে বেকন তার এসেটাকে শেষ করছেন। কি বলছেন? সো এভরি ডিফেক্ট অফ দ্য মাইন্ড মে হ্যাভ আ স্পেশাল রিসিট। মনের প্রত্যেকটি রোগের বা প্রতিবন্ধকতার একটা করে রিসিট বা রিমেডি। রিসিট কথাটার অর্থ হলো রিমেডি। প্রত্যেকটি মনের প্রত্যেকটি রোগের একটা করে রিসিট বা রিমেডি আছে। এবং এই লাইনটা দিয়ে বেকনের অফ স্টাডিজটা শেষ হচ্ছে। কাজেই আমরা দেখলাম ফ্রান্সিস বেকন তার অফ স্টাডিজ নামক প্রবন্ধের মাধ্যমে স্টাডিজ বা অধ্যয়নের কিছু সুফল এবং কুফল আমাদের সামনে তুলে ধরলেন। আমরা জানতে পারলাম যে অধ্যয়ন কেন করা উচিত বা কিভাবে অধ্যয়ন করা উচিত। আমরা জানতে পারলাম যে কোন বইগুলো আমরা পড়বো বা সেই বইগুলোই বা কিভাবে পড়বো। এবং আমরা এটাও জানতে পারলাম শরীরের বিভিন্ন অসুবিধা যেমন ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে কমানো যায়, তেমনি মেন্টাল হেলথ যদি কারোর মানে মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটে তাহলে প্রপার স্টাডির মাধ্যমে সেই সমস্ত দোষ ত্রুটিকেও দূর করা যায়। এবং আমরা অর্থাৎ বৃহৎ অর্থে কিভাবে আমাদের জীবনকে উন্নত করা যাবে, কিভাবে আমাদের মানসিকতাকে উন্নত করা যাবে এই অধ্যয়ন বা পড়াশোনার মাধ্যমে, সেই সম্পর্কে আমরা একটা অসাধারণ আইডিয়া ফ্রান্সিস বেকনের এই অফ স্টাডিজের মাধ্যমে পাচ্ছি। তা আমরা আজকে এই অফ স্টাডিজটা পড়লাম। নেক্সট দিনেতে আমরা অফ স্টাডিজের প্রশ্ন উত্তর আলোচনা করব এবং সেখানেতে তখন আরও ভালো করে মানে যখন প্রশ্ন ধরে ধরে করব তখন বেকনের স্টাইল এবং সেই স্টাইলটা আমাদের জন্য কেন ইম্পর্টেন্ট আমরা সেটা নিয়েও আলোচনা করতে করতে প্রশ্নগুলোর উত্তর করব। ওকে, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে অফ স্টাডিজের প্রশ্ন উত্তর নিয়ে।